হ্যালো স্টুডেন্ট, আজকের আমি সপ্তম শ্রেণীর সমানুপাত মানে তৃতীয় অধ্যায়ের কোষে দেখি 3 এর সমস্ত অঙ্ক সলভ করাবো। তোমরা এই চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখবে, প্রতিটা ক্লাসের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও ছাড়া হচ্ছে। ওকে, দেখো একদম প্রথম প্রশ্ন, ছক পূরণ করতে বলেছে। দেখো 4টি সংখ্যা দেওয়া আছে, বলছে সমানুপাতি সমানুপাতি নয়, মানে এই 4টি সংখ্যা যদি সমানুপাতি হয় তাহলে সমানুপাতির ঘরে লিখব, আর যদি সমানুপাতি না হয় তাহলে সমানুপাতি নয়ের ঘরে লিখব। তাহলে এটা করে দিয়েছে বইতে। দ্বিতীয়টাও দেখো করে দিয়েছে, প্রথমটা সমানুপাতি, দ্বিতীয়টা সমানুপাতি নয়। আমি করব তৃতীয়টা। আমি তাহলে এটাকে আমি 3 নম্বর দাগ দিয়ে দিলাম। ওকে, 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। প্রতিটা অঙ্ক খুব সহজ পদ্ধতিতে করে দেওয়া হচ্ছে। আচ্ছা দেখো, সমানুপাতি কিনা 4টি সংখ্যা বুঝবো কীরকম না, প্রান্ত সংখ্যা দুটির গুণফল সমান মধ্যপদ দুটির গুণফল। মানে এই দুপাশের সংখ্যা দুটির গুণফল আর এই মাঝখানে দুটো সংখ্যার গুণফল যদি সমান হয় তাহলে বলবো সমানুপাতি। দেখো আমি এই যে লিখে নিয়েছি, দেখো একদম প্রথম প্রশ্নটা। তাহলে কি করব না, প্রান্তপদ্মের গুণফল, তাই তো, সমান মধ্যপদ দুটির গুণফল। তাহলে 3-এর দাগের যে প্রান্তপদ দুটির গুণফল কি আছে, 5 গুণিতক 35 সমান, আর মধ্যপদ কি আছে 7 গুণিতক 25। আচ্ছা এটা তাহলে আমরা কি করব, গুণ করে নিচ্ছি, 5 5 25-এর 5, 2 5 3 15 16 17 175। এটা করো, 7 5 35-এর 5, 3 7 14 17। দেখো তাহলে প্রান্তপদ্মের গুণফল সমান মধ্যপদ্মের গুণফল সমান হচ্ছে, তাহলে অতএব এটি কি সমানুপাতি। হলো, অতএব এটি হলো, এটি সমানুপাতি। ওকে, এইভাবে লিখব। এর পরের অঙ্কটাতে যাচ্ছি। দেখো এর পরের অঙ্কটা যেটা আছে প্রান্তপদ দুটির গুণফল, দেখো 4 গুণিতক 18 সমান, আর মধ্যপদ দুটির গুণফল হচ্ছে 10 গুণিতক 30। এটা দেখেই বুঝতে পারছো এটা তো 300 হবে, এটা 300 হবে না, তাহলে এটি কিন্তু এটি সমানুপাতি নয়। ওকে, তুমি যদি গুণ গুণ করে দেখাতে চাও তো দেখিয়েও দিতে পারো। 8 4 কত, 72 সমান, এটা 300 হলো, সমান নয় হলো, সমান চিহ্ন দিয়ে কেটে দিলে একে সমান নয় বলে। ওকে, তার পরের অঙ্কটা দেখো আমি যাচ্ছি, তোমরা পঞ্চম অঙ্কটা দেখো, প্রান্তপদ দুটি গুণফল বইতে দেখো 5 গুণিতক 20 সমান, মধ্যপদ হচ্ছে 10 গুণিতক 16। এটাও ঠিক বুঝতে পারছো নিশ্চয়ই, 20 5 100 সমান তো 16 10 কত 160। তাহলে দুটো কি সমান নয়, তাহলে কেটে দাও, তাহলে এটাও কি সমানুপাতি নয়। সমানুপাতি নয়। ওকে, তারপরে দেখো একদম শেষ অঙ্কটা করব। এর দেখো এরও তাই, প্রান্তপদ দুটির গুণফল কি 9 গুণিতক 30 আর 15 গুণিতক 18। তাহলে দেখো প্রান্তপদ দুটির গুণফল কত, 9 গুণিতক 30 সমান, মধ্যপদ দুটি কত আছে 15 গুণিতক 18। ওকে, তাহলে প্রান্তপদ দুটি গুণফল কত, এটা হবে 270 আর এটা হবে, এটাও গুণ করলে হবে 270। তাহলে প্রান্ত পদ্ধতির গুণফল সমান মধ্য পদ্ধতির গুণফল হচ্ছে দুটো সমান, তাহলে এটি সমানুপাতি। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে যেটা সমানুপাতি, এই যে 3 নম্বরটা সমানুপাতি, তাহলে 5, এই যে দেখো 3 নম্বরটা কি, এটা কি সমানুপাতি হলো, তাহলে এই ঘরে বসবে। 4 নম্বরেরটা দেখো সমানুপাতি নয়, তাহলে 4 নম্বরের এইটা, 4 নম্বর এইটাকে তাহলে আমরা সমানুপাতি 9-এর ঘরে হয়তো বসিয়ে দেবো। ক্লিয়ার?
ঠিক আছে, তাহলে এই পর্যন্ত একের দাগ কমপ্লিট। এবারে আমরা দুইয়ের দিকে যাব। দেখো তারপরে দুইয়ের দাগের অঙ্কটা করব। 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। তোমাদের আবারও বলছি, পরীক্ষায় যদি কোনো পদ্ধতির উল্লেখ না থাকে তাহলে তোমরা একে ইচ্ছে খুশি যে কোনো পদ্ধতির মানে ঐকিক নিয়মেও করতে পারো, হলো। আর যেহেতু এই চ্যাপ্টারটা আমরা সমানুপাত অধ্যায় করছি, তার জন্য আমরা সমানুপাত পদ্ধতিতে করব। ওকে, তাহলে দেখো, তাহলে এটা প্রশ্নই কিছু কত দিন, তাহলে প্রশ্ন যেটা হয় সেটাকে শেষে লিখবো। তাহলে মানে দিন সংখ্যা মানে সময়টাকে শেষে লিখবো, আর লোক সংখ্যাটাকে প্রথমে লিখবো। দেখো আমি লোক সংখ্যাটাকে প্রথমে লিখেছি আর সময় দিনটাকে শেষে লিখেছি। যেটা বার করতে হয় সেটাকে শেষে রাখবে সবসময়। দেখো 8 জন লোক 15 দিনে করতে পারে, তাহলে দেখো 8 জন লোক 15 দিনে করতে পারে। তারপরে কী বলছে, 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে, তাহলে 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। চলো এই সমস্যাটি তৈরি করলাম। এবারে দেখো সম্পর্ক বার করতে হবে। দেখো 8 জন লোকে যে কাজটা করতে 15 দিন লাগে, 10 জন লোকে সেই কাজটি করতে বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে, তাই না? লোক সংখ্যা বাড়লে ওই একই পরিমাণ কাজটাকে নিশ্চয়ই তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে কম দিন লাগবে। তাহলে কি বললাম, এটা বাড়লে এটা কি বললাম, এর থেকে এটা বেড়েছে আর কম লাগবে বলছি, তাহলে বাড়লে কমে মানে ব্যস্ত সম্পর্ক। এই যে উল্টো হলে সব সময় ভাববে বাড়লে কমে কমলে বাড়ে, এই যে উল্টো হচ্ছে না, এইরকম মনে হলে ব্যস্ত সম্পর্ক। আর একই হলে বাড়লে বাড়ে কমলে কমে, এরকম হলে সরল সম্পর্ক। ওকে, তাহলে এখানে লোক সংখ্যার সঙ্গে সময়ের কী হবে, ব্যস্ত সম্পর্ক, বা এখানে যেহেতু সমানুপাত আছে দেখবে ব্যস্ত সমানুপাতে আছে। দেখো আমি লিখে নিয়েছি এখানে লোক সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত সমানুপাতে আছে। আবার বলছি, এই যে ব্যস্ত সমানুপাত না সরল সমানুপাত এটা বার করবে কীরকম, আর একবার বলছি। দেখো 8 জন লোকের একটি কাজ করতে 15 দিন লাগে, তাহলে এর থেকে এটা তো বেড়েছে, তাহলে 10 জন লোকের কত লাগবে, নিশ্চয়ই লোক সংখ্যা বাড়লে ওই কাজটা করতে কম দিন লাগবে, তাহলে এটা বাড়লো আর কম দিন লাগবে বলছি, তাহলে বাড়লে কমে, এই বাড়লে কমে, তাই এই যে উল্টো হচ্ছে, তার জন্য হচ্ছে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার? বাড়লে কমে বা কমলে বাড়ে, এরকম উল্টো থাকলে সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। আর একই কথা থাকলে বাড়লে বাড়ে কমলে কমে এইরকম যদি মনে হয় তাহলে সরল সম্পর্ক। ঠিক আছে, চলো এবার তাহলে অতএব সমানুপাতটি যেহেতু ব্যস্ত সমানুপাতে আছে, তাহলে আমরা কী লিখব, এই ব্যস্ত আছে মানে এটাকে কিন্তু আমরা উল্টে দেবো। ক্লিয়ার? ব্যস্ত আছে মানে এটাকে আমরা উল্টে দেবো। তাহলে 10:, এটা সমানুপাত চিহ্ন, 15:, জিজ্ঞাসা চিহ্ন। ক্লিয়ার? ব্যস্ত হলে একে উল্টে দেব। ক্লিয়ার? মাথায় রাখবে। তাহলে এটাকে সুতরাং তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং এটা কি আমরা কি বাই আকারে লিখতে পারি, 10/8 সমান 15/, এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, মানে এটা বার করতে হবে। জিজ্ঞাসা চিহ্ন জায়গায় তুমি এক কাজ করতে পারো, স্টারও দিয়ে দিতে পারো, আমি স্টার করে দিলাম। ওকে, মানে স্টারটা তোমাকে বার করতে হবে। বা এবার কোনাগুনি গুণ করে নাও, 10 স্টার সমান 15 গুণিত 8, বা স্টার সমান 15 গুণিত 8/10। দেখো 5 3 15, 5 2 10, 2 1 2, 2 4 8, তাহলে 12, তাহলে কত, 12 দিন। ওকে, তাহলে 10 জন লোক ওই কাজটি 12 দিনে করতে পারবে। তাহলে অতএব, তারপরে দেখো 3 দিকের অঙ্ক, কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে। ওকে, হিসাব করে দেখি ওই খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে, সেই সেম মানে কত দিন মানে দিন সংখ্যাটা শেষে থাকবে। তাহলে লোক সংখ্যা মানে এটা লোক সংখ্যা দিন সংখ্যা, দেখো আমি লিখেছি লোক সংখ্যা আর দিন সংখ্যা। তাহলে বলছে 12 জন লোকের 20 দিন চলে, তাহলে 12 জন লোকের এটা কী হবে, 20 দিন চলে। তারপর কি বলছে 40 জন লোকের কত দিন চলবে, 40 জন লোকের কত দিন চলবে। ওকে, এটা জিজ্ঞাসা চিহ্ন বা তোমরা স্টারও দিতে পারো।
ওকে, এবারে দেখো আমরা কোন সমানুপাতে আছে বার করব। দেখো ব্যাপারটা যেটা বলছে যে কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকের 20 দিন চলে, তাহলে 40 জন লোকের নিশ্চয়ই আরও কম দিন চলবে, তাই না? 40 দিন লোকের কি ওই খাদ্যটা বেশি দিন চলে? কখনোই না। তাহলে এটা বাড়ছে আর কম দিন চলবে বলছি, তাহলে বাড়লে কমে, এটাও তাহলে হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার? বুঝতে না পারলে বারবার ভিডিওটা দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি লিখে নিয়েছি এখানে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতে আছে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? ব্যস্ত হলে কি বলেছি, এটা উল্টাবে, তাহলে 40:12 সমানুপাতি, এটা তাহলে কী লিখব, 20:* নাকি? বা এটাকে কী লিখতে পারি, 40/12, 40/12 সমান 20/*। তাহলে স্টারটা বার করবো, স্টার মানে এটা জাস্ট বার করা হবে আর কি, জিজ্ঞাসা চিহ্ন না দিয়ে স্টার চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে 40 গুণিতক স্টার এরকমও লিখতে পারো, সমান 20×12, বা স্টার সমান কী হবে, 20×12/40। ওকে, তাহলে 20×2 = 40, 2 × 6 = 12, তাহলে 6 দিন উত্তর, তাই তো? তাহলে কী লিখবো, ওই খাদ্যের 40 জন লোকের 6 দিন চলবে। তাহলে অতএব, তারপরে দেখো, তারপরে 4 দাগের অঙ্কটা দেখো, অরুণবাবু তার কৃষি জমিতে 16টি লাঙ্গল দিয়ে 10 দিনে সব জমি চাষ করেছেন। 16টি লাঙ্গল দিয়ে 10 দিনে সব জমি চাষ করেছেন। ওই সব জমি 8 দিনে চাষ করতে হলে কতগুলি লাঙ্গল দরকার? তাহলে কতগুলি লাঙ্গল মানে লাঙ্গলের সংখ্যাটা শেষে রাখবো আর দিন সংখ্যাটা সামনে রাখবো। ক্লিয়ার? দেখো আমি লিখে নিয়েছি, দিন সংখ্যা সামনে, লাঙ্গলের সংখ্যা শেষে। তো প্রশ্নে কি বলেছে না, 16টি লাঙ্গল দিয়ে 10 দিনে, 16টি লাঙ্গল দিয়ে 10 দিনে, তাই তো? আর শেষে কি বলছে, ওই সব জমি 8 দিনে চাষ করতে হলে কতগুলি লাঙ্গল লাগবে? 8 দিনে কতগুলি জায়গায় আমি জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এবারে দেখো কোন সমানুপাতে আছে বার করব। তাহলে এখানে দিন সংখ্যার সঙ্গে লাঙ্গলের সংখ্যা কোন সমানুপাতে আছে? দেখো 10 দিনে 16টি লাঙ্গল লাগে, তাহলে 8 দিনে নিশ্চয়ই বেশি লাঙ্গল লাগবে, তাই না? তাহলে এর থেকে এটা কমলে বেশি লাগবে বলছি, কমলে বাড়ে, এটাও কিন্তু তাহলে ব্যস্ত সম্পর্ক হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আশা করি বুঝতে পেরেছো। আবার তবু একবার বলছি, 10 দিনে সব জমি 16টি লাঙ্গল দিয়ে চাষ করেছেন, তাহলে 8 দিনে সব জমি চাষ করতে বেশি লাঙ্গল লাগবে না কম লাগবে? 8 দিনে সব জমি চাষ করতে বেশি লাঙ্গল লাগবে না কম লাগবে? দেখো 8 দিনে কিন্তু দিন সংখ্যা কমলে লাঙ্গলের সংখ্যা বাড়াতে হবে, তাই না? এখানে দিন সংখ্যা কমেছে, তাহলে কমলে বাড়ে, তাহলে এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক। ওকে, দেখো লিখে নিয়েছি এখানে দিন সংখ্যার সঙ্গে লাঙ্গলের সংখ্যা ব্যস্ত সমানুপাতে হলে, যেহেতু সমানুপাত চ্যাপ্টারটা করছি, নাহলে যদি কোনো পরীক্ষা যদি এমনি প্রশ্ন থাকে তখন ব্যস্ত সম্পর্ক বলেও লিখতে পারো। ওকে, ব্যস্ত সমানুপাতি আছে, তাহলে অতএব তাহলে আমরা ব্যস্ত মানে কি বলছি, এটাকে কিন্তু উল্টে যাবে, তাহলে 8:10 সমানুপাত 16:*. ওকে, তাহলে বা 8/10 সমান 16/*. ক্লিয়ার? তাহলে একে কী করতে হবে, কোনাকুনি গুণ করে নাও, 8 গুণিতক স্টার সমান 16 × 10, 16 × 10, বা স্টারটা বার করব, তাহলে 16 × 10, 8টা এদিকে এলে ভাগ হবে, নিচে বসবে, আর একে 8×2 = 16 সমান 20 হচ্ছে, তাহলে 20টি লাঙ্গল লাগবে। তাহলে অতএব আমরা কি লিখব, অতএব লিখব
ওই সব জমি 8 দিনে চাষ করতে চাইলে 20টি লাঙ্গল দরকার। ওকে, দেখো অতএব লিখে নিয়েছি। তোমরা প্রত্যেকে চেষ্টা করবে এরকম খাতা কিন্তু খুব সুন্দর করে ফেয়ার খাতা তৈরি করবে এবং প্রতিটা অঙ্ক ভালো করে বুঝবে। আমি যেভাবে বোঝাচ্ছি বুঝতে না পারলে 1 থেকে 2 বার দেখবে, আশা করি প্রত্যেকটা অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা প্রত্যেকে খুব ভালো নম্বর পাবে। এর পরের দাগের যে অঙ্কটায় আমরা যাচ্ছি এটা কিন্তু খুব 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 ভালো প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষাতে আসে, বিষয়টা ভালো করে বুঝবে। দেখো, একটি বন্যা ত্রাণে বলছে একটি বন্যা ত্রাণ শিবিরে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে। মানে 4000 জন লোকের জন্য 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 30 দিন পর 800 জন লোক অন্যত্র চলে গেল। মানে কি? তাহলে 30 দিন পর, তার মানে কি এটা থেকে 30 বাদ দেবো, তাহলে কি দাঁড়ালো যে 4000 জন লোকের 160 দিনের, মানে এটা থেকে 30 যদি বাদ দিই তাহলে 160 দিনের খাবার মজুদ আছে। তারপরে কি না 800 জন লোক অন্যত্র চলে গেল, তাহলে তারপরে কী হবে? এটা থেকে 800 বাদ দিতে হবে। এর থেকে 800 বাদ দিলে কী হবে? 3200 জন লোকের কত দিনে চলবে? এটাই কিন্তু মেন প্রশ্ন। আমি দেখো সমস্যাটা তৈরি করে দিচ্ছি, তারপরে আবার একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো তাহলে সমস্যা আমরা কীরকম তৈরি করব? প্রশ্নে গেছে কত দিন, তাহলে দিন সংখ্যাটাকে শেষে লিখব, লোক সংখ্যাটাকে তাহলে প্রথমে লিখব, তাই তো? তাহলে দেখো আমি লোক সংখ্যাটাকে প্রথমে লিখেছি, দিন সংখ্যাটাকে পরে লিখেছি। এবারে দেখো এখানে কি আছে? 4000 জন লোকের 90 দিনের খাবার মজুদ আছে। তাহলে আমি লিখলাম, দেখো 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে, ক্লিয়ার? কিন্তু 30 দিন পর বলেছে, তার মানে এখানে 4000 জন লোকের 190 বিয়োগ 30, ওকে, সমান 160, তাই না? এই বিষয়টা কিন্তু ভালো করে বুঝবে। 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 30 দিন পর তো 800 জন চলে যায়। তাহলে 30 দিন পর মানে কি? তাহলে 190 থেকে 30 বাদ যাবে, তাহলে 4000 জন লোকের 160 দিনের খাবার মজুদ আছে। এবার 800 জন লোক চলে যায়, তাহলে তারপরে কি লিখব? 4000 বিয়োগ 800 সমান কত? 3200 জন, তাই না? এখানে ব্র্যাকেটে জন বলে লিখতে পারো। তাহলে 3200 জন লোকের কত দিন চলবে, মানে অবশিষ্ট খাদ্যে যারা রয়ে গেলেন, কারা রয়ে গেলেন? 3200 জন লোক। অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে, এটা আমি কত দিনটাকে আমি যেটা বার করব তাকে স্টার সংখ্যা, মানে স্টার চিহ্ন দিলাম। এবারে এদের সঙ্গে আমি সম্পর্ক বার করব। তাহলে এখানে দেখো 4000 জন লোকের যে নির্দিষ্ট খাবারটা 160 দিন চলে, তাহলে 3200 জন লোক, মানে লোক কমলে সেই খাবারটা কি আরও বেশি দিন চলবে। তাহলে এর থেকে এটা কি কমলে বেশি দিন চলবে, মানে কমলে বাড়ে। তাহলে এটাও তাহলে কি হবে? ব্যস্ত সম্পর্ক, মানে ব্যস্ত সমানুপাত। তাহলে লোক সংখ্যা দিন সংখ্যা কি ব্যস্ত সমানুপাতে আছে। তাহলে এখানে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা, ভালো করে এই অঙ্কটা বুঝবে, পরীক্ষা আসবেই। দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতে আছে। ওকে, ক্লিয়ার? তাহলে অতএব আমরা ব্যস্ত থাকলে কি এটা মানে উল্টে দিতে হয়। তাহলে অতএব কি লিখব? 3200/4000 সমানুপাত 160 ক্লিয়ার? বা তাহলে আমরা কি লিখব? 3200/কে বাই লেখা যায়, 4000 সমানুপাতের জায়গায় সমান দিলাম 160/, ক্লিয়ার? তাহলে বা এটা তো কোনাকুনি গুণ করি, স্টার গুণিতক 3200 সমান 160 গুণিতক 4000, ক্লিয়ার? তাহলে স্টারটা বার করে, স্টার সমান কী হবে? 160 গুণিতক 4000 বাই, এটা গুণ ছিল, এপাশে এলে বাই হবে 3200, দুটো শূন্য বিদায় হলো।
এবার দেখো 8 4 32, 8 2 16, 0, 4 5 20 হলো। তাহলে 5 আর 40 মানে 200 দিন। উত্তরটা তাহলে কত হবে? 200 দিন। তাহলে অতএব আমরা কি লিখে দেবো? যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের 200 দিন চলবে। দেখো আমি অতএবটা লিখে দিয়েছি যে অতএব যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর মানে আর 200 দিন চলবে। এই অঙ্কটাতে কিন্তু তোমরা ভালো করে মাথায় রাখবে, আমি কিন্তু স্টার চিহ্ন দিয়ে দিলাম, 3টে স্টার দিলাম। সবচেয়ে ভালো অঙ্ক এই চ্যাপ্টারের হলো। তারপরের অঙ্কে যাচ্ছি। দেখো তারপরে 6 দাগের অঙ্ক, এটাও এই চ্যাপ্টারের একটা অন্যতম ভালো অঙ্ক। এটাও কিন্তু পরীক্ষার আসার সম্ভাবনা আছে। দেখো 3টি ছাতা বা একটি চেয়ারের দাম কত বলছে? 600 টাকা হলো। মানে 3টি ছাতা বা একটি চেয়ার, তার মানে কি 3টি ছাতা সমান একটি চেয়ার, মানে 3টি ছাতা আর একটি চেয়ার সমান। তাহলে আমি কি লিখতে পারি যে একটি চেয়ার সমান 3টি ছাতা। আচ্ছা, তারপর বলছে 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত? আচ্ছা, একটি চেয়ারের দাম সমান 3টি ছাতা, তাহলে 2টি চেয়ার এখানে আছে, তাহলে 2টি চেয়ারের দাম কত হবে? বিষয়টা কিন্তু ভাবো, একটি চেয়ার সমান 3টি ছাতা, ক্লিয়ার? তাহলে 2টি চেয়ার সমান কত হবে? 2টি চেয়ার সমান কিন্তু 3 গুণিতক 2 সমান 6টি ছাতা। আমি দেখো একটু ভেঙে করছি, তোমাদের খুব ভালো লাগবে। আমি কি লিখতে পারি বলো? তোমাদের দেখতে পাওয়ার জন্য প্রশ্নটা দেখো আমি নিচেই রাখছি প্রশ্নটাকে, যাতে তোমরা দেখতে পাও। দেখো আমি এখানে লিখতে পারি তো যে একটি, অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, একটি চেয়ার সমান আমি কি লিখতে পারি? 3টি ছাতা। বুঝে নাও, সহজ হবে। একটি চেয়ার বা 3টি ছাতা, তাহলে একটি চেয়ার সমান 3টি ছাতা লিখতে পারি। এবার এখানে যেহেতু আছে 2টি চেয়ার আছে, তাহলে আমি 2টি চেয়ার সমান কী লিখব? 2টি চেয়ার, একটি চেয়ার সমান যদি 3টি ছাতা হয়, 2টি চেয়ার সমান কী হবে? 3 গুণিতক 2 সমান কত? 6টি ছাতা। ক্লিয়ার? তাহলে অতএব আমি কি লিখতে পারি? যে 2টি চেয়ার, এই যে 2টি চেয়ার ও 2টি ছাতা, তাই তো? 2টি চেয়ার ও 2টি ছাতা। দুটি চেয়ার ও 2টি ছাতা সমান কত হবে? 2টি চেয়ার সমান কত? 6টি ছাতা। 6টি আর 2টি 8টা, 8টি ছাতা। এইটুকু বুঝলে হলো। ওকে, তারপরে কিন্তু অঙ্কটা যথেষ্ট সহজ মনে হবে। এবার আমরা কি লিখব? ছাতার সংখ্যা। ছাতার সংখ্যা, আর এটা হচ্ছে ছাতার দাম। যেহেতু দাম চেয়েছে, তার প্রশ্নটাকে শেষে লিখব, ছাতার দাম। ছাতার সংখ্যা, তাহলে 3টি, এখানে আমরা কি পাচ্ছি বলো দেখি? যে 3টি ছাতার দাম 600 টাকা। আমি লিখলাম 3টি ছাতার দাম কত? 600 টাকা। তা মোট কটি? মোট এই যে 2টি ছাতা আর 2টি চেয়ার মানে কটি? 2টি ছাতা 2টি চেয়ার সমান কি 8টি ছাতা, তাই তো? তাহলে 8টি ছাতার দাম কত? এইটা বার করা যা, এইটা তা, তাই তো? তাহলে 8টি ছাতার দাম আমি স্টার চিহ্ন দিলাম। এবার নিশ্চয়ই আশা করি তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। যাদের এখনও সমস্যা, ভিডিওটিকে বারবার দেখবে। আচ্ছা, 3টি ছাতার দাম 600 টাকা, তাহলে 8টি ছাতার দাম নিশ্চয়ই বেশি হবে। এর থেকে এটা বাড়লে সেটা বেশি হয়ে বলছে, তাহলে বাড়লে বাড়ে, তাহলে এটা সরল সমানুপাতে আছে। তাহলে অতএব ছাতার সংখ্যার সঙ্গে ছাতার দাম সরল সমানুপাতে আছে। ওকে, আমি লিখে নিয়েছি ছাতার সংখ্যার সঙ্গে ছাতার দাম সরল সমানুপাতে আছে। তো এই অঙ্কটাও আমি কিন্তু 2টো স্টার দিয়ে দিলাম, বিষয়টা
খেয়াল রাখবে। আচ্ছা, এবারে আমরা কি লিখতে পারি না, অতএব, তো সরল হলে এটা যা আছে তাই থাকে। ওকে ওকে, তাহলে 3:8 সমানুপাত 600 600 স্টার। ওকে, এবার আমরা একে কি লিখতে পারি, বা 3/8 সমানুপাত থেকে সমান চিহ্ন 600 স্টার। ওকে, বা এটা গুণ করব, 3 গুণিতক স্টার সমান 600 গুণিতক 8, বা স্টার সমান কী হবে 600 গুণিতক 8/3, 3 দিয়ে 6 0 0 আর 2 1600। ক্লিয়ার? তাহলে 1600 উত্তর হবে। তাহলে যে দুটি চেয়ার ও দুটি ছাতার দাম কত হবে, প্রশ্নে যেটা চেয়েছে যে দুটি চেয়ার ও দুটি ছাতার দাম কত, 1600 টাকা। অতএব দুটি চেয়ার, ভালো অঙ্ক কিন্তু, দুটি চেয়ার ও দুটি ছাতার দাম 1600 টাকা। ওকে, আচ্ছা, তারপরে দেখো 7 দাগের অঙ্ক, এটা এমনি বানানো অঙ্ক। আমার শ্রেণীতে আজকের আমার শ্রেণীতে আজকে আমাদের উপস্থিত ও অনুপস্থিতির সংখ্যার অনুপাত, তুমি ইচ্ছা খুশি ধরবে, অনুপাত বার করবে। এটা প্রশ্ন, এই জাতীয় প্রশ্ন আর কি, তুমি ইচ্ছা খুশি ধরবে আর অনুপাত বার করে নেবে। এটাও তাই, দেখো নিচে রঙের ঘরের সংখ্যা গুণী ও নিচে প্রশ্নগুলি উত্তর দিই। নিচে প্রশ্নগুলি কি আছে দেখো, নিচে প্রশ্নগুলি দেখো, বলছে লাল ও নীল রঙের ঘরের সংখ্যার অনুপাত। দেখো লাল ও নীল, লাল কটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18, আচ্ছা 18, আর লাল এই যে তোমার ধরো 18, আরও এই যে লাল, এটাও সম্ভবত লাল, তো কালার তো ঠিক বোঝা যাচ্ছে না। 18 19 20 21 22 23 24 25 26 27, এটা লাল, তাই তো। আর হচ্ছে নীল, দেখো এই যে 6 6 18, তাহলে 27:18, তাই তো। লাল ও নীল রঙের ঘরের সংখ্যার অনুপাত 27:18। এরকম করে শুধু বার করতে হবে, ছাড়া এগুলো কোনো হচ্ছে প্রশ্ন নয়। চলো, একটা যেহেতু বলে দিলাম, তোমরা করে নেবে। 27:18কে করলে যেটা হবে সেটা উত্তর। তারপরে দেখো 9 দিকে দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 এবং 6:10, এর কোনটি বেশি বলছে। দেখো আমি যদি 9 দাগেরটা যদি করি, দেখো দুটি শরবত, মানে প্রথম শরবতে সিরাপ ও জল 2:5 আর দ্বিতীয় শরবতে 6:10। দেখো প্রথমটা 2:5, দেখো প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5, আর দ্বিতীয় শরবতে সিরাপ ও জলের অনুপাত কত, 6:10। এটা দেখো 2-এ যাবে, 2 3-এ 6 আর 2 5-এ 10। ওকে, তাহলে এটা আমরা কি পাচ্ছি, তাহলে দেখো প্রথমটাতে সিরাপ ও জলের অনুপাত 2:5 আর দ্বিতীয়টাতে সিরাপ ও জলের অনুপাত 3:5, মানে এটাতে হচ্ছে 5 ভাগের 2 ভাগ, এটা হচ্ছে 5 ভাগের 3 ভাগ। তাহলে নিশ্চয়ই দ্বিতীয় শরবতে সিরাপের পরিমাণ বেশি, তাই না? তাহলে অতএব আমরা কী লিখতে পারি, এভাবেই ভাববে। তো প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত মানে 5 ভাগের 2 ভাগ, সিরাপ তো ফার্স্টে, আর এটা হচ্ছে 5 ভাগের 3 ভাগ, তাহলে দ্বিতীয় শরবতে। অতএব আমরা কী লিখতে পারি, দ্বিতীয় শরবতে সিরাপের পরিমাণ বেশি। এমনি তো দেখতে পাচ্ছি সিরাপ ইস্টু জল, সিরাপ আর জল, এরও সিরাপ ও জল, এটা 2 এটা 3, এই তো। আবার কি,
আচ্ছা, তারপরে দেখো 10-এর দাগের অঙ্কে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্ন বলছে জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে। বলছে কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত, মানে জল ও বরফের আয়তনটার অনুপাত বার করতে বলছে, কিছু পরিমাণ জল। তো এখানে আমি জানি না, তাহলে জল যদি আমি 100 ধরি, তাহলে বরফ হলে তো 10% বাড়ে, তাহলে বরফ হলে কত হবে? 110 হবে, তাই না? তাহলে জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, তার মানে জলের আয়তন যদি 100 ধরি, বরফের আয়তন 110 হবে। তাদের অনুপাত বার করতে বলছে। দেখো আমি অঙ্কটা করা শুরু করছি। দেখো জল জমে, প্রশ্নে যেটা বলে দিয়েছে সেটা আমি লিখেছি। দেখো জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, তাহলে অতএব জলের আয়তন 100 হলে, জলের আয়তন যদি 100 হয়, জলের আয়তন 100 হলে তাহলে বরফের আয়তন কত হবে? 110। বরফের আয়তন তাহলে কত হবে? 110 হবে, মানে 100 প্লাস 10, 110, তাই তো? এবার বলছে এদের অনুপাত, এটা আর কি অঙ্ক হলো নাকি? এটা একদম সহজ তোমাদের জন্য। অতএব জলের আয়তন ও বরফের আয়তনের অনুপাত। ওকে, জলের আয়তন আর বরফের, জলের আয়তন কত? 100, 100:110, এইটুকু অঙ্ক। উভয় পাশে শূন্য কেটে যাবে, তাহলে 10:11। ওকে, তারপরে আমরা 11 দাগের অঙ্কে যাচ্ছি। তবে এটাও খুব ইজি। আমার বয়স 12 বছর, আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত কত হবে? 12:42, তাই তো? তাহলে অতএব দুজনের বয়সের অনুপাত, দুজনের বয়সের অনুপাত কত হবে? তাহলে 12:42, একে 6 কাটো, 6 যাবে তো দুজন, তাহলে 6×2 12, 6×7 42, এটাই অ্যান্সার। তারপরের অঙ্কে যাচ্ছি। দেখো 12 দাগে এই যেতে অঙ্ক করেছো, প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5, মানে গল্পের বই বাই পড়ার বই সমান 2:5, তাই তো? গল্পের বই দিয়ে দিয়েছে 4, তো গল্পের বই সোজা 4 লিখব, তাই তো? দেখো লিখেছি গল্পের বই ইস্টু পড়ার বই দিয়েছে, তাহলে গল্পের বই বাই পড়ার বই সমান দিয়েছে 2/5। এবার গল্পের বই দিয়ে দিয়েছে, মানে এইখানে লিখবো 4, গল্পের বই 4টি বলেছে, তাহলে বা এখানে 4 লিখলাম, বাই নিচে পড়ার বই থাকলো, যেমন 2/5, তাই তো? একে এবারে কোনাকুনি গুণ করলে কী হবে? 2 গুণিতক পড়ার বই, 2 গুণিতক পড়ার বই সমান 5×4=20, তাহলে 2টা গুণ আছে, এদিকে ভাগ হবে, তাহলে পড়ার বই সমান কী লিখব? 20/2, তাহলে পড়ার বই সমান কী হবে? 20/2, 2 10 20, তাহলে পড়ার বই কী হবে? 10টি। পড়ার বই কী হবে? 10টি। তারপরে আমরা 13 দাগের, এগুলো খুব শর্ট প্রশ্নের জন্য করতে পারো। 13 দাগের প্রশ্নে যাচ্ছি। তারপরে দেখো একদম শেষ প্রশ্ন যেটা 13 দাগে, মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল, তাহলে মোট ফুল কটা? 105টি। জবা ও গাঁদা ফুলের অনুপাত দিয়েছে 3:4। বলছে জবা ফুল ও গাঁদা ফুল কটি, তাহলে জবা ফুল তাহলে কটা? এই জাতীয় অঙ্ক করেছো, মোট দেওয়া থাকলে আর অনুপাত দেওয়া থাকলে আমরা কি করি? জবা ও গাঁদা, তাহলে জবা ফুল কটা হবে? 105 গুণিতক 3 বাই এদের যোগফল, আর গাঁদা ফুল কত হবে? 105 গুণিতক 4 বাই এদের যোগফল, তাই তো? তাহলে আমি সেটাই লিখছি। দেখো জবা ফুলের সংখ্যা কত হবে? মোট তো 105, 105 গুণিতক 3:4, মানে প্রথমটা জবা,
ওকে এইটা। আর গাঁদা ফুলের সংখ্যা কত হবে? 105 গুণিতক 4/7। তো অঙ্ক হয়ে গেল। 7 কাটবে, 7 থেকে 7, 7 5 35, এটাও 7 থেকে 7, 7 5 35, 15 দিলাম 45টি, তাহলে জবা ফুলের সংখ্যা 45টি, আর 15 4 60টি। ক্লিয়ার? এটুকু হলো। তারপরে ওর সঙ্গে আরেকটু প্রশ্ন জুড়ে দিয়েছে, দেখো, আর কতগুলি জবা ফুল দিলে দুরকম ফুলের সংখ্যার অনুপাতটি সমান হবে? মানে দুরকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে, কতগুলি দিলে বলছে, নিয়ে নিলে নয়। দিলে মানে তাহলে 45-এর সঙ্গে আরও কত যোগ করতে হবে? 15টি, তাই না? 45-এর সঙ্গে তাহলে আরও 15টি। তাহলে কী লিখবো? আর কতগুলি জবা ফুল দিলে, তাহলে 15, এই দুজনকে কি করলে 15 হবে? নিশ্চয়ই বিয়োগ করলে। তাহলে অতএব 60 - 45 সমান 15টি জবা ফুল লাগবে। 15টি জবা ফুল দিলে দুরকম ফুলের অনুপাত সমান হবে। ওকে, জবা ফুল দিলে। ওকে, তাহলে প্রশ্নটা ছিল যে আর কতগুলি জবা ফুল দিলে এই দুরকম ফুলের অনুপাতটা সমান হবে বলছে। তাহলে যদি বলতো আর কতগুলি গাঁদা ফুল নিয়ে নিলে, তখন সেটাও 15 হবে, তাই না? তখন এটা থেকে এটা বিয়োগ করলে সেই 15 হবে। এখানে বলছে আর কতগুলি জবা ফুল দিলে সমান হবে, মানে এটা কি 60 ছিল, এটাও 60 হবে, তাহলে 45-এর সঙ্গে 15 যোগ করলে 60 হবে। সেই 15টা কীভাবে পেলাম? তাহলে এ দুজনের বিয়োগফল, তাই না? বিয়োগফল, তাহলে 15টি জবা ফুল দিলে দুরকম ফুলের অনুপাত সমান হবে। ক্লিয়ার? এই চ্যাপ্টারটা এখানেই শেষ। সমস্ত অঙ্ক খুব ডিটেলস, খুব সহজ পদ্ধতিতে করে দিলাম। তোমরা প্রতিটা অঙ্ক খুব নিখুঁতভাবে একবার না হলে দুবার দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এবং একটু ভাববে, অঙ্কে ভালো হতে গেলে প্রথম যেটা লাগে কিন্তু প্রচুর চিন্তা শক্তির হচ্ছে প্রয়োজন। প্রতিনিয়ত যেগুলো নতুন জিনিস শিখছো সেগুলো নিয়ে ভাববে, এবং প্রতিটা চ্যাপ্টার সমস্ত অঙ্ক ভালোভাবে করবে। ভালোভাবে করার পরে আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা প্রতিটা চ্যাপ্টার কমপ্লিট করার পর সাজেশান দিয়ে দেবো। সেই সাজেশানগুলো একটু ভালো করে করবে। কিন্তু অঙ্কে ভালো নম্বর পাওয়ার জন্য কিন্তু সাজেশান মানসিকতা ভালো নয়। সাজেশানগুলো কেন দেওয়া হয়? মানে ওই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো তোমাদের নজরে আনার জন্য, এবং যারা বেশি অঙ্ক করতে চায় না তাদের জন্য। কিন্তু যদি একটু ভেবে দেখো, কম অঙ্ক করে কিন্তু অঙ্কে ভালো নম্বর পাওয়া যায় না। অঙ্ক একটা খুব সহজ সাবজেক্ট, এটা কিন্তু তোমরা অনেকেই জানো না। অঙ্ক অন্যতম একটা সহজ সাবজেক্ট। তাছাড়াও অঙ্ক ছাড়া কিন্তু জীবনের সব ক্ষেত্রে কিন্তু প্রচুর সমস্যায় পড়তে হয়। তো অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান এই বিষয়গুলোর ওপর প্রচুর সবাই জোর দিও। আর তোমাদের প্রতিটা ক্লাসের আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ক্লাসের উপর ভিডিও ছাড়তে। সব সময় করে উঠতে পারি না। যাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধু বান্ধবদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দিও। ওকে।